তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ক্লাসে স্টার্ট হবে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্ত পদ্ধতি ইন্টিগ্রেশনের। ঠিক আছে, তো শুরু করার আগে তোমাদের কাছ থেকে জানতে চাইবো, তোমরা আশা করি আগের দিনের পড়াটা করে ফেলেছো। ঠিক আছে, তো আগের দিনের পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এমনটা না যে আগের দিনের পড়াটা না করে আসলে এই পড়াটা প্রথম থেকে ধরতে পারবে। হ্যাঁ, খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এটা কন্টিনিউশনের তো ব্যাপার থাকে। তো আশা করবো তোমরা আগের দিনের পড়াটা করে ফেলেছো। তো আজকে আমরা শিখবো হচ্ছে method of substitution পার্ট 1 এর দুটো পার্টে ভিডিও আসবে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে বাংলায় বলতে গেলে পরিবর্ত পদ্ধতি পর্ব 1, যাই হোক, পার্ট 1। এবার এই জিনিসটা কিন্তু ইন্টিগ্রেশনে একেবারে করে আমরা যাচ্ছি আস্তে আস্তে। জিনিসটা কি, কেন এলো, কেন করব, শুধু ফর্মুলা মুখস্থ করবো, অঙ্ক করবো এমনটা কিন্তু নয়। একটু বুঝলেই ব্যাপারটা খুবই ইজি। দেখো, তোমাদের ইন্টিগ্রেশন যখন আমি করিয়েছিলাম তখন আমি এইভাবে করিয়েছিলাম যে ডিডিএক্স যদি ধরো সেক এক্স আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে তুমি কি পাও ভাই? তুমি পাও হচ্ছে সেক এক্স ট্যান এক্স, তাই তো? হ্যাঁ কি না? তো এটাকে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি। তো অপরভাবে এটাও তো সত্য, যদি এটাকে আমি ইন্টিগ্রেট করি, এইটাকে সেক এক্স ট্যান এক্সকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? তাহলে পাবো হচ্ছে আমি সেক এক্স। ভালো কথা। তো আমি জানি যে এই ফাংশনটার অ্যান্টি ডেরিভেটিভটা কে, এ থেকে এসছে, সে লিখে দিলেই হয়ে যায়। কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে, সাপোজ আমি তোমাকে দিলাম ট্যান এক্স, ঠিক আছে, তুমি কি আমাকে বলতে পারবে যদি আমি ট্যান এক্সকে ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কে আসবে? মানে ব্যাপারটা এমনভাবে ভাবতে পারো যে এমন কোন ফাংশন আছে যাকে আমি ডিফারেন্সিয়েট করলে আমাদের ট্যান এক্স আসে, ভাবতে পারবে? ঠিক আছে, তোমরা কি ডিফারেন্সিয়েশনে বা অবকলন যখন শিখেছিলে, অন্তর্কলজ যাই বলো, তখন কি তুমি এরকম কিছু পেয়েছিলে যে কোন ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো তাহলে আমরা ট্যান এক্স পাবো? মনে আছে? তাহলে আমাকে একটু বলো তো, মনে থাকলে। তো এই জায়গাটা কিন্তু আমরা এরকম কোনো ফর্মুলা শিখিনি যে টুক করে স্যার, হ্যাঁ এবার হয়তো কেউ কেউ জানো বলে বলে দিতে পারবে যে কী করে করবো, তা তো অসুবিধা। তাহলে আমরা এটাকে একটু করেই দেখি। ট্যান এক্স ডিএক্স, ভালো কথা। তাহলে আমাদের এটাকে আমরা ক্যাপিটাল এফ এক্স লিখলাম। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তো, এটাকে আমি কি এইভাবে লিখতে পারি? সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স। ডিএক্সটা কিন্তু এখানে নয়, পাশে আছে, লিখতে পারি। এবার চ্যাপ্টারের নাম কি? মেথড অফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন সবাই করেছো, কোনো জিনিসকে জেড ধরা, টি ধরা, লিমিট তো করেছো। ঠিক আছে, ওখানে সাবস্টিটিউশন শিখেওছো। ঠিক আছে, তো এবার সাপোজ আমি তোমাকে বলি আমি কস এক্সকে এখানে জেড ধরলাম। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার যেটাকে আমরা লিখবো সেটা হচ্ছে টেকিং ডিফারেন্সিয়াল, ঠিক আছে, বা অবকল করে পাই। এখানে কিন্তু অবকলন কথাটা হচ্ছে না। তোমরা আশা করি সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বা অন্তর্কলজের তাৎপর্য শিখে ফেলেছো। ঠিক আছে, ওইখানেও ব্যাপারটা কিন্তু বলা আছে। এটাকে কি লিখবো? দেখো, সোজা কথায় বলতে গেলে এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলি, সাপোজ এটাকে আমরা ডিজেড ডিএক্স লেখো, করলে কত হবে? মাইনাস সাইন এক্স হবে। এবার এটাকে ক্রস করে লিখে দাও, তাহলে ডিজেড ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স ডিএক্স। মাঝখানে এই স্টেপটা দেখাবে না, মাঝখানে এই স্টেপটা দেখাবে না। তো এটাই হয়, মনে রাখতে পারো। অথবা দেখবে তোমরা অঙ্ক করতে করতে তোমাদের হাতে এমন স্পিড চলে আসবে বা এমন তোমাদের মাথা থিঙ্কিং হয়ে যাবে, তোমাদের এই স্টেপটা করতেও লাগবে না। কি করে করবে দেখো, এইটা কার ফাংশন? জেড এর। তো এটাকে যদি আমি জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে? 1 আসবে। মানে এর আগে আমি বলতে পারি একটা 1 আছে। এবার এটা কার ফাংশন বলেছিলাম? জেডের, তো ডিজেড লিখে দেবো আফটার কমপ্লিটিং দ্য ডিফারেন্সিয়েশন, তখন ডিফারেন্সিয়েশনটা হয়ে যাবে এটা। এবার এটা কার ফাংশন? এক্স এর, তো
তো cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় মাইনাস সাইন এক্স, ডিফারেন্সিয়েশন কমপ্লিট। এরপর তো আর কিছু করার নেই, এটা কার ফাংশন ছিল এক্স এর, ডিএক্স লিখে দাও, ঠিক আছে, এইভাবে করতে পারো। এবার এটা লিখবে টেকিং ডিফারেন্সিয়াল বা অবকল করে পাই। তো দেখো তো তুমি একটা জিনিস দেখতে পারবে, আমরা কি এটা লিখতে পারি সাইন এক্স ডিএক্স মানে মাইনাস ডিজেড, এই মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিলাম, বলবে হ্যাঁ স্যার লিখতে পারো। দেখো এই পার্টটা ম্যাচ করে গেছে আমাদের, হ্যাঁ কি না? তো এটা হয়ে যাবে মাইনাস ডিজেড বাই জেড, তো মাইনাসটা তো কনস্ট্যান্ট, বাইরে বার করতে পারো, এটা কিন্তু রাফে না, এটা অঙ্কেরই পার্ট। তাই এখানে হয়ে যাবে ডি জেড বাই জেড। তো দেখো এই যে জিনিসটা আমরা করলাম, এটার কি ফর্মুলা কিন্তু আমরা শিখেছি ফার্স্ট চ্যাপ্টারে, মেথড অফ সাবস্টিটিউশনের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু আমরা এটার ফর্মুলা অলরেডি শিখে ফেলেছি। তাহলে আমরা কি করলাম, আমরা এই মেথডটা ইউজ করে আমাদের একটা নোন ফর্মুলায় নিয়ে আসলাম। তাহলে এটা করলে কত হয় মাইনাস লগ মড জেড প্লাস সি, কিন্তু এখানেও লিখতে হবে, ঠিক আছে। এবার তোমরা সবাই শিখে, যদি এই মাইনাসটাকে আমি ভেতরে নিয়ে যাই তাহলে এটা হবে 1/z প্লাস সি। কেন 1/z হলো, z⁻⁻1 হবে, ঠিক আছে। তো এবার তুমি ভ্যালু পুট করে দাও, ভ্যালু পুট করতে হবে কেন আমাদের তো ফাংশনটা এক্সে ছিল, জেডে তো ছিল না। তাহলে এখানে করলে কত হবে, জেডের জায়গায় কত লিখবে তুমি, জেডের জায়গায় তুমি লিখবে হচ্ছে cos x প্লাস সি, তো এটা হয়ে যাবে লগ মড sec x প্লাস সি। কি বললাম বোঝা গেল? এইটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন আমরা করলাম যাতে আমরা একটা নোন ফর্মুলায় নিয়ে আসতে পারি। এবার তোমাদের এখানে একটা কথা অনেকের মনে হতেই পারে যে স্যার তুমি এই যে cos x-টাকে জেড ধরলে, আমি কি সাইন এক্সটাকে ধরতে পারবো? আমরা ধরে দেখো, যদি কেউ সাইন এক্সটাকে জেড ধরে, সাইন এক্সকে জেড ধরলে আমাদের কি আসবে, যখন তোমরা ডিফারেন্সিয়ালটা নেবে এটা আসবে হচ্ছে cos x dx, আর এটা আসবে dz। তো দেখো তো এই পার্টের সাথে কি ম্যাচ করছে, তুমি বলবে না স্যার করছে না, তাহলে এটা কিন্তু আমরা করতে পারবো না। কি বললাম বোঝা গেল? এবার এটা তো খুবই সহজ, এর পরবর্তীকালে একটু বড় অঙ্ক আসবে যেখানে কোনটাকে জেড ধরলে অঙ্কটাকে তুমি ভালোভাবে করতে পারবে, সেটা কিন্তু তোমাকে করতে হবে। কি চাই এর জন্য? প্র্যাকটিস, ঠিক আছে। এগুলো কিন্তু দেখে দেখে হবে না, তবে এইটুকুনি বলে দিই এগুলো কিন্তু সোজা। দেখো তুমি যদি পার ডে, কথার কথা বলছি, 7টা করে অঙ্ক করো, তুমি সপ্তাহে কটা দিন করছো, তুমি সপ্তাহে সাপোজ তুমি 5 দিন পড়তে বসো, 2 দিন তুমি অঙ্ক করো না, তাতেও কিন্তু সপ্তাহে 35টা অঙ্ক হয়। কি বললাম বোঝা গেল? এখন তুমি যদি একটা মাসে 4টা সপ্তাহ থাকেই, তো 35 × 4 তোমার ওখানে 120 আর করে 140টা অঙ্ক কিন্তু ওখানেও হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? কিন্তু তুমি ধরো পরীক্ষার আগের দিন যদি পড়তে বসো, তখন কিন্তু পরীক্ষার আগের দিন বই খাতা খুলে একদম 140খানা অঙ্ক ভালো করে ফেলতে পারবে? হ্যাঁ পারবে, তার সঙ্গে তো আরও অনেকগুলো চ্যাপ্টার থাকবে, প্রচণ্ড চাপ পড়বে। দেখো তুমি যদি অল্প অল্প করে করো, কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন যদি মেনটেন করে চলো, তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু কনসিস্টেন্সি ডিসিপ্লিন মেনটেন না করলে তোমার কিন্তু হায়ার ক্লাসে অসুবিধা হবে। 11-12-এ কিন্তু এর জন্যই লোকেরা বেশি বিপদে পড়ে, ঠিক আছে, যারা কনসিস্টেন্ট নয়। আজকে ইচ্ছা হলো পড়লাম, আবার 5 দিন পরে পড়লাম, এমন করা যাবে না তোমাকে। হ্যাঁ অবশ্যই সবাই বেশি করে পড়বে, যে যার ক্যাপাসিটি অনুযায়ী পড়বে, কিন্তু মোদ্দা কথা বলছি কম পড়ো বেশি পড়ো, প্রতিদিন পড়াশোনাটা করো, ঠিক আছে। তাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। সামনেই পুজো আসছে, তো পুজোর আগে এই চ্যাপ্টারগুলো একটু করে নাও, তারপরে পুজোতে এনজয় করো, করে তারপরে আবার করতে বসো। যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তারা তো সেমিস্টার আছেই, আর যারা অন্যান্য বোর্ডে আছো হয়তো অটোমেটিক্যালি এই চ্যাপ্টারগুলো অলরেডি করেও ফেলেছো, ঠিক আছে। তাও আমি ওয়েস্ট বেঙ্গলের সেমিস্টার সিস্টেমের কথা মাথায় এর জন্য চ্যাপ্টারগুলো করাচ্ছি, প্লাস বাকিদের জন্যও করাচ্ছি। যারা করে ফেলেছো তো রিভিশন হয়ে যাবে, ক্ষতি কী? কি বললাম বোঝা গেল? তো এইটা কিন্তু আমাদের কাছে আমরা পেলাম। তাহলে এবার থেকে তোমরা মনে রাখবে নাম্বার 1 বলে, দেখো এগুলোকে আমরা কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন বলি, ঠিক আছে। এর রেজাল্টগুলোকে আমরা মনে রাখি অ্যাজ আ ফর্মুলার মতো করে ইউজ করি। তাহলে ইন্টিগ্রেশন tan x dx-টা আমাদের হয়ে যাবে লগ মড sec x প্লাস সি। এটা কিন্তু মনে রাখবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার আমি আরও কিছু ফর্মুলা লেখাবো, কিছু প্রুফ দেখাবো, তার সাথে আমি অঙ্ক করাবো। তো আজকে ফর্মুলাগুলোকে লেখাই। এটা একটা হলো, এরপর মুচ্ছি। নেক্সট তুমি যদি দেখো ফর্মুলা নাম্বার 2, এখানে কি আছে cot x dx,
দেখো cot x কে তুমি ভাঙাতে পারো হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x। দেখো অনেকে হয়তো অলরেডি বলে ফেলেছো যে স্যার sin x কে আপনি z ধরে নিন, ভালো কথা। তো ডিফারেন্সিয়াল নিলে কত হবে, টেকিং ডিফারেন্সিয়াল বা অবকল করে পাই, তাহলে কি লিখবে, বাংলায় লিখলে অবকল করে কি লিখবে তুমি, দেখো এখানে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স হয়, ডিফারেন্সিয়েশন কমপ্লিট। এক্স এর ফাংশন ডিএক্স, জেড কে করলে 1 হয় আর তারপরে ডিজেড। তো দেখো এটা ম্যাচ হয়ে গেল, তাহলে ডিজেড বাই জেড, তো এটা হয়ে যাবে লগ মড জেড প্লাস সি, তাহলে লগ মড সাইন এক্স প্লাস সি। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2, মানে ফর্মুলা বলতে পারো। এবার ধরো তোমাকে দেওয়া হয়েছে sec x dx, কি করে করব, দেখো এটাকে করতে গেলে sec x তুমি নিউমারেটর ডিনোমিনেটরকে sec x প্লাস tan x দিয়ে মাল্টিপ্লাই করো। বলবে স্যার কেন করলে, কেন করলাম, তো উত্তরটা এখনই পাবে। এটা করলে কি হয়, মাল্টিপ্লাই করলে sec স্কোয়ার এক্স sec x tan x dx ডিভাইডেড বাই sec x প্লাস tan x। কি বললাম বোঝা গেল? আচ্ছা এবার তুমি দেখো, তুমি sec x প্লাস tan x কে z ধরে নাও, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, sec স্কোয়ার এক্স, একদমই নয়, sec x tan x হয়, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, বলবে স্যার ডিফারেন্সিয়েট করে এখানে dx লিখবো না, আমি একেবারে লিখবো, ঠিক আছে। এটা করলে কত হয়, sec স্কোয়ার এক্স, দেখো কমপ্লিট পুরো ডিফারেন্সিয়েশনটা ব্র্যাকেট দিয়ে dx লিখে দাও, আর এটা হয়ে যাবে dz। দেখো তো এটার সাথে এটা ম্যাচ করলো, হ্যাঁ কি না, তো ম্যাচ করে গেছে। তাহলে এটা করলে কি রাখবো, ডিজেড বাই জেড, তাহলে এটা হবে লগ মড জেড প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে লগ মড জেড। তো এটা করলে কত হবে, sec x প্লাস tan x প্লাস সি, এটা তো একটা হলো। আচ্ছা এবার এই জিনিসটাকে না একটু মডিফাই করা যায়, ট্রিগোনোমেট্রি কত ইম্পর্টেন্ট তুমি দেখো, আমি এখানে স্টার দিয়ে লিখছি, sec x প্লাস tan x কে আমি কি লিখতে পারি বাবু, এটাকে লিখতে পারি 1 বাই cos x, এটাকে লিখতে পারি sin x বাই cos x। বলবে স্যার হ্যাঁ স্যার লিখতে পারো। এবার 1কে লিখতে পারি, এটাকে যখন এলসিএম করব, এটাকে এলসিএম করলে আমাদের কাছে আসবে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, আর নিচে আসবে হচ্ছে আমাদের cos x, তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার এক্স বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 ডিভাইডেড বাই, আচ্ছা cos স্কোয়ার এক্সের, cos এক্সের তো অনেক ফর্মুলা আছে, এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আমি এখানে cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 অ্যাপ্লাই করছি। এবার দেখো ওপরে আমি কসকে আগে প্রেফারেন্স দিতে বলেছি, এটাকে এইভাবে লেখা যায় হোল স্কোয়ার, বলবে হ্যাঁ স্যার লেখা যায়। এবার দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এইটা, এটাকে আমরা লিখতে পারি cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, আর এটাকে লিখতে পারি cos এক্স বাই 2 সাইন এক্স বাই 2। তাহলে কি হবে, এটার সাথে এটা কেটে যাবে। আচ্ছা এটা তো তোমাদের লেখা হয়েই গেছে, এটাকে আমি একটু মুছলাম, ভালো কথা। তো তুমি দেখো এবার এইটাকে আমি কি করব, আমি আচ্ছা 1 প্লাস tan x বাই 2 1 মাইনাস tan x বাই 2 লিখলাম, পেলে কি করে স্যার, কোশ্চেন আসবে। দেখো ডিভাইডিং নিউমারেটর and denominator by cos x by 2, cos x by 2 কে দিয়ে লব এবং হরকে ডিভাইড করেছি, এটা ডিভাইড করলে 1,
এটা ডিভাইড করলে tan x/2, এটা ডিভাইড করলে 1, এটা মাইনাস tan x/2। দেখো এটা তো কম্পাউন্ড অ্যাঙ্গেল যখন তোমরা করেছো, ঠিক আছে, ক্লাস 11-এ পেয়েছো। এটাকে কি লেখা যায়? tan π/4 tan x/2, 1 মাইনাস tan π/4 tan x/2। কেন এখানে একটা 1 মাল্টিপ্লাই আছে বলতে পারি। এটা করলে কত হবে? tan π/4 প্লাস x/2। এই দেখো, তার মানে sec x প্লাস tan x কে কি লেখা যায়? tan π/4 প্লাস x/2। তাহলে আমরা এই জায়গাটা বলতে পারি, এই জায়গাটা sec x dx কে আমরা বলতে পারি log mod tan π/4 প্লাস x/2 প্লাস c। সিগুলো কিন্তু অবশ্যই লিখবে, সি লেখাটা ম্যান্ডেটরি। কি বললাম বোঝা গেল? তোমরা সবাই এটাকে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, একবার প্র্যাকটিস হয়ে যাবে। এই রেজাল্টগুলোকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এখানেই আমি একটা রেজাল্ট লিখে দিই, ঠিক আছে? নাম্বার 4 এর প্রুফটা দেখাচ্ছি না, তো দেখো সোজা প্রুফ, এটা আরও সোজা, এর থেকেও সোজা প্রুফ। সেটা হচ্ছে cosec x dx, এটা করলে হয় log mod cosec x মাইনাস cot x প্লাস c, অথবা log mod tan এই যে অ্যাঙ্গেলটা থাকে বাই 2 প্লাস c। ঠিক আছে, লিখে নাও। এরপরে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা করব, যেই ফর্মুলার অঙ্ক এই চ্যাপ্টারে তো আসেই, প্লাস মানে ওখান থেকে এক্সামে এসছে প্রচুরবার অঙ্ক, প্লাস তোমাদের বাইপার্সেও আছে। ঠিক আছে, যদি কেউ এম এল আগরওয়াল বা আর ডি শর্মা ফলো করে থাকো, ওই টপিকটা পুরো সেপারেট করে একটা পার্টই দেওয়া আছে, এতটাই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চ্যাপ্টারটা আমি করাবো, তো দেখো এই পার্টটা করে দিলাম। কি বললাম বোঝা গেল? এগুলো হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন কেন করছি? যাতে আমাদের নোন একটা ফর্মুলা চলে আসে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, যে পার্টটা আমরা করব সেই পার্টটা দেখো, এটা হচ্ছে সেই ফর্মুলাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। কি বলছে? ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এইটাকে সলভ করলে হয় অ্যান্সারটা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। কি বললাম বোঝা গেল? দেখো তো, ই টু দি পাওয়ার এক্স আছে, যে ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশন করলে যে ফাংশনটা পাওয়া যায় সেটা লেখা আছে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এটা করলে তুমি এইটা পাবে। কি বললাম বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এটাকে আমি যদি মাল্টিপ্লাই করি, ই টু দি পাওয়ার এক্স এর সাথেও মাল্টিপ্লাই হবে, এর সাথেও মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করছি না। এক্ষেত্রে আমি তোমাদের প্রুফটা দেখিয়ে দিই। লেট ই টু দি পাওয়ার এক্স এফ এক্সকে তোমাকে জেড ধরতে হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এটাকে আমরা টেকিং ডিফারেন্সিয়াল বা অবকল করে পাই, যে যেটাতে কমফর্টেবল লিখবে। এবার দেখো এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন আছে, তো ইউ ইন্টু ভি করতে হবে। ই টু দি পাওয়ার এক্সকে ফিক্স, তো তুমি এটার যখন ডিফারেন্সিয়াল নেবে, তো এটা করলে হবে এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্সকে ফিক্স, আর ই টু দি পাওয়ার এক্স তো লেজেন্ড ফাংশন, ওই ই টু দি পাওয়ার এক্সই থাকবে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল করার পরে এটা পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? ডিএক্স, আর এটা হয়ে যাবে ডিজেড। এবার দেখো ই টু দি পাওয়ার এক্সটা কমন যায়, এটাকে আমি আগে লিখছি এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা করলে ডিজেড আসবে। তুমি দেখেছো এই জিনিসটাকে ধরার ফলে পুরো অঙ্কটাই আমাদের চলে আসলো সাবস্টিটিউট হয়ে। তার মানে আমরা কিন্তু এখন আর এইটুকুনি পার্টকে জেড ধরতে পারবো না। কেন বলো তো? এখানে যে মাল্টিপ্লাই করবো, এটার সঙ্গে তো মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে আমরা এই পুরো অঙ্কটার পরিবর্তে লিখবো হচ্ছে ডিজেড। তো ডিজেডকে করলে কত হয়? জেড প্লাস সি, আর জেডটা কি ধরেছিলে তুমি? ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। কি বললাম বোঝা গেল? এর ওপরে একটা অঙ্ক দিই, এই অঙ্কটা খুবই ফেমাস, অনেক স্কুলেই দেয়। কোয়েশ্চেন, ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এটা খুবই ইজি। দেখো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, আচ্ছা এখানে আমরা লিখছি 1/x প্লাস মাইনাস অফ 1/x স্কোয়ার ডিএক্স, লিখতেই পারি, তাই তো? আচ্ছা, এবার দেখো তুমি যদি এফ এক্সকে
1/x ধরো, তার মানে এফ ড্যাশ এক্স কত হবে, -1/x²। দেখবে 1/x-কে ডিফারেন্সিয়েট করে তো তাই হয়, হ্যাঁ কি না? তো তাহলে এটা করে কত হবে, এটা দেখো এর অ্যান্সারটা কত হয়, তুমি ডাইরেক্ট লিখতে পারো, নইলে এইভাবে e⁻x 1/x-কে জেড ধরে করেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তো তাহলে এটা করলে হবে e⁻x 1/x + c। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা অঙ্ক তোমাদের সামনে আমি লিখছি। e⁻x, আচ্ছা, tan x প্লাস log sec x dx, এই অঙ্কটা তুমি দেখে বলবে স্যার এই অঙ্কটা চেনা চেনা লাগে। ঠিক আছে, তুমি কিছুক্ষণ আগেই শিখেছো, দেখো tan x কে তুমি ইন্টিগ্রেট করলে কি পেতে, log sec x পেতে, হ্যাঁ মড পেতে, এখানে একটা পজিটিভ আছে বলে আর মডটাকে লিখিনি। তো এইটা এবার তুমি আমাকে বলো তো স্যার এখানে এফ এক্স কোনটা আর এফ ড্যাশ এক্স কোনটা? খুবই ইজি, দেখো tan x কে ডিফারেন্সিয়েট করে তো sec স্কোয়ার হয়, তাহলে তো এটা তো তোমার এফ এক্স হবে না, তাহলে এইটাই এফ এক্স হবে। বলবে স্যার কী করে? দেখো যদি আমি এখানে এফ এক্সকে লগ সেক এক্স নিই, তাহলে আমি কি বলতে পারবো, তাহলে এবার যেই আমি এফ ড্যাশ এক্স করবো, চেন রুল, ফার্স্টে লগের কাজ হবে, তো 1/sec x হবে, অ্যান্ড আফটার ডুইং লগ এরপরে ভেতরে আসবে, তার মানে ddx অফ sec x। তাহলে এই জায়গাটায় কত হবে, এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করে দেখাচ্ছি, ডিফারেন্সিয়াল নিচ্ছি না কিন্তু, মাথায় রেখো। তো এটা করলে আসবে হচ্ছে sec x, এটা করলে আসবে হচ্ছে sec x tan x, কেটে যাবে, তাহলে এই জায়গাটা আসবে হচ্ছে tan x আসলো। তার মানে এইটা হচ্ছে e⁻x log log sec x প্লাস tan x dx, তাহলে e⁻x এফ এক্স হয়, এফ এক্সটা কত, log sec x প্লাস সি। কি বললাম, বোঝা গেল? এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এটা দিয়ে একদম বড় বড় 4-5 নাম্বারের অঙ্ক আসে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান দিয়ে অঙ্ক আসেই আসে। এটাই কিন্তু ভালো করে মনে রাখবে, লিখে রাখবে, ঠিক আছে? এটা দিয়ে পরে অনেক অঙ্ক করাবো। তোমাদের থিওরিটাই পাঠে শেষ হলো, এরপরে আমি অঙ্কতে চলে যাব, ঠিক আছে? এরপরে শুধু অঙ্ক হবে। আচ্ছা, তারপরে পার্ট 2 শুরু করব। আজকে মেথড অফ সাবস্টিটিউশনের তো অঙ্ক শুরু হবে, পার্ট 1-এর এসএন ডে থেকে অঙ্ক করাবো। কিন্তু অঙ্ক স্টার্ট করার আগে কিছু কিছু কথা বলে নেওয়া দরকার। কীরকম কথা? আগের ক্লাসে আমরা একটা জিনিস দেখেছি, জাস্ট ফর্মুলাগুলোকে একবার লিখছি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। কি কি ছিল সেই ফর্মুলাগুলো মনে করে দেখো। ইন্টিগ্রেশন sec x dx, কি লিখেছিলাম, log sec x প্লাস tan x প্লাস সি, অথবা log mod tan π/4 প্লাস x/2 প্লাস সি। এটাকে আমি 1 নাম্বার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়া আর কি ছিল? নাম্বার 2, ইন্টিগ্রেশন cosec x dx, কি ছিল, log cosec x মাইনাস cot x প্লাস সি, অথবা আমরা লিখতে পারতাম log mod tan x/2 প্লাস সি, ঠিক তো? নাম্বার 3, ইন্টিগ্রেশন tan x dx, কি ছিল, log mod sec x প্লাস সি। নাম্বার 4, ইন্টিগ্রেশন cot x dx, কি ছিল, log mod sin x প্লাস সি। নাম্বার 5, একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল e⁻x fx প্লাস f ড্যাশ এক্স dx, এটাকে আমরা লিখতাম e⁻x fx প্লাস সি, তাই তো? এটা তো কিছু বেসিক ফর্মুলা ছিল, কিন্তু এর বাইরে গিয়েও আমাদের কিছু কিছু ফর্মুলার উপর কাজ করতে হবে। যদি তোমাদের মনে থাকে, তোমরা আমার ফার্স্ট ক্লাসটা করে থাকো, দেখবে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এসএন ডেতে এই চ্যাপ্টারের কনসেপ্টের ওপর কিছু ফর্মুলা বিল্ড করে দিয়েছে, ঠিক আছে? যদি অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ফার্স্ট পার্টটা করো এসএন ডেতে, তাহলে এমন কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো তোমাকে হয়তো ডাইরেক্ট মুখস্থ করতে হবে, কি করে এলো সেটা বুঝতে একটু অসুবিধা হবে।
ওর জন্য এই চ্যাপ্টারটা যেহেতু এখন করানো হয়ে গেছে, আমি এখন ওই ফর্মুলাগুলোকে তোমাদের সামনে করে দেখাতে পারবো। যেমন একটা অঙ্ক আমি তোমাদের দেখাই, তোমরা সবাই দেখবে। আমি এখানে 1 নম্বর দিয়েই বলছি এটাকে। এখানে ছিল হচ্ছে সাইন mx dx, এসেন্দেতে, মানে এটা তো অবভিয়াসলি লেখা আছে এখানে যে মাইনাস কস mx বাই m প্লাস সি, এম একটা কনস্ট্যান্ট। তো তোমাদের মনে হবে যে স্যার এই এমটা আসছে কোত্থেকে, ডিভাইডে যে এমটা হয়েছে এটা আসছে কোত্থেকে আসছে আমি একবার দেখাই। তুমি এই অঙ্কটার জন্য সাপোজ আমি অঙ্কটাকে লিখলাম তোমাদের জন্য, সাইন mx dx এর মধ্যে তুমি mx কে z ধরে নাও, ঠিক আছে? টেকিং ডিফারেন্সিয়াল, বাংলায় বললে অবকল করে পাই, যার যেটা কমফোর্টেবল তুমি লিখতে পারো। এবার এই যে জিনিসটা, তাহলে এটা করলে কত হবে, এম ডিএক্স আর ডিজেড। কেন হলো আরেকবার বলিয়ে দিই, এম তো কনস্ট্যান্ট, তো ও তো ডিফারেন্সিয়েটে কিছু যাবে আসবে না, শুধু এম থাকলে 0 হতো, তার সঙ্গে এক্স আছে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, তারপর আমরা ডিএক্স লিখে দিচ্ছি বিকজ এটা এক্সের ফাংশন, আর এখানে 1 তারপরে ডিজেড। ঠিক আছে, যদি এইভাবে না করতে চাও, আমি একদিন বলেছিলাম আগের দিন যে ডিজেড ডিএক্স করো, ডিজেড ডিএক্স করলে এম হবে, তারপরে তুমি এটাকে লিখতে পারো ডিজেড এম ডিএক্স, তখন এই লাইনটাকে তুমি দেখাবে না। কি বললাম বোঝা গেল? কিন্তু এই কথাটা লিখবে। তাহলে এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, সাইন, দেখো আমাদের ডিএক্স এর ভ্যালুটা কি চলে আসলো, ডিজেড ডিভাইডেড বাই এম। তো এম এক্স এর জায়গায় আমরা পুট করে দেবো জেড, আর ডিএক্সটা হয়ে যাবে ডিজেড বাই এম, তাহলে 1/m সাইন জেড ডিজেড। তাহলে আমরা কি বলতে পারি, এইটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, এটাকে 1/m মাইনাস কস জেড প্লাস সি। এবার জেডের জায়গায় ভ্যালু পুট করতে হবে, তো মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। আশা করি এবার বোঝা গেছে যে কেন এই এমটা ডিভাইড করে লিখছিলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি সাবস্টিটিউশনের কনসেপ্ট। কি বললাম বোঝা গেল? কিন্তু এসএনডেতে ডাইরেক্ট তোমাদের লিখে দিয়েছে, তাতে অসুবিধা না হয়। তো এই জিনিসটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে। তো এর ওপরেই কিছু কিছু ফর্মুলা আমি আরও লিখিয়ে দিচ্ছি, তোমাদের অসুবিধা না হয়। তো নাম্বার 2 এটা হয়ে যাচ্ছে, দেখো এই জিনিসটা এখানে যদি লিখি হচ্ছে কস এম এক্স ডিএক্স, তাহলে এটা হবে সাইন এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। নাম্বার 3 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, তাহলে এইটা হয়ে যাবে আমাদের ট্যান এম এক্স বাই এম প্লাস সি। নাম্বার 4 ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স, এখানে কিন্তু দুটোকে এম এন থাকতে হবে, আলাদা হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এটা করলে হয়ে যাবে সেক এম এক্স বাই এম প্লাস সি। নাম্বার 4 কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স, তাহলে এটা করলে হবে মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। কি বললাম বোঝা গেল? আচ্ছা, আমি ওপরের পার্টটা একটু মুছছি, এখানে আরও কিছু ফর্মুলা আমাকে লিখতে হবে। আশা করি তোমরা লিখে নিয়েছো, বারবার বলছি লিখবে, লিখলে কি হয় দেখবে অনেকটা মনে রাখতে সুবিধা হয়। 1 মাস করে দেখো। যাই হোক, তো আমরা এরপরে লিখব নাম্বার 5 ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটা করলে হবে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। নাম্বার 6 এইখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, ঠিক আছে, এটা হবে এ টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম লগ এ উইথ বেস ই প্লাস সি। কী বললাম বোঝা গেল? আচ্ছা, তো এইগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই, একটু দেখো। তোমাদের মনে হতেই পারে যে স্যার এই ফর্মুলাগুলোর জন্য যদি এটা হয় তাহলে বাকিগুলোর জন্য কি স্যার এটা হবে? আমি তোমাকে দেখাই, এখানে আমি স্টার দিয়ে লিখছি। সেক এক্স ডিএক্স কী শিখেছো? সেক এক্স ডিএক্স এর ফর্মুলা কী শিখেছো বলো তো? লগ
sec x প্লাস tan x প্লাস সি, হ্যাঁ কি না? ঠিক আছে, কিন্তু ধরো তোমাকে যদি পরীক্ষার সময় এই অঙ্কটা দিয়ে দেয়, এক্স না দিয়ে তোমাকে 3x দিয়ে দিল, তখন কি করবে? তখন কি ভয় পেয়ে যাবে? একদমই না। এই কনস্ট্যান্টটা ডিভাইড হয়ে যাবে, তাহলে 1/3 log sec 3x প্লাস tan 3x প্লাস সি। এবার স্যার কেন হলো? খুবই ইজি, তুমি এখানে 3x কে z অ্যাজিউম করে নাও, তো 3dx-টা কত হবে? dz। অবশ্যই লিখবে টেকিং ডিফারেন্সিয়াল। দেখো আমি হয়তো পরবর্তীকালে কিছু কিছু অঙ্কতে ডিফারেন্সিয়াল কথাটা না লিখলাম, কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষার সময় লিখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ডিএক্সটাকে আমরা কি লিখতে পারি? dz/3। তো এই জায়গাটা আমরা কি বলতে পারি? এই জায়গাটা হয়ে যাবে sec z dz/3 1/3 sec z dz। এবার তো তুমি খুব ইজিলি বলতে পারবে যে স্যার এটা হয়ে যাবে sec z প্লাস tan z প্লাস সি, কিন্তু তোমাকে তো z এর ভ্যালু পুট করতে হবে, তাহলে এই জায়গাটা লিখে দাও log sec 3x tan 3x প্লাস সি, তোমার অঙ্ক শেষ। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার এই জিনিসগুলো কিন্তু বাকি ফর্মুলাগুলোর জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো তোমরা লিখে নাও, এরপরে আমি ডাইরেক্ট অঙ্ক শুরু করব, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক কিন্তু তোমাদের দুটো চ্যাপ্টার থেকে করাবো, সেটাও বলে দিচ্ছি আমি কি কি চ্যাপ্টার থেকে করাবো তোমাদের অঙ্ক। আশা করব বোর্ড মুছতে মুছতে একটা কথা বলি, আশা করব তোমরা কিন্তু সবাই বাড়িতে পড়ছো, ভিডিও কিন্তু রেগুলার আসবে, আমি চাইবো তোমরা যাতে পড়ো, ঠিক আছে? তোমাদের তো পুজো সামনে, আর এই ভিডিওগুলো যবে রেকর্ড হচ্ছে আমি তো জানি না এক্স্যাক্টলি, যদিও পুজোর আগেই আসবে যতদূর জানি, কিন্তু তাও যে টাইমিংয়ে এদিক ওদিক হয়ে যায় তোমরা তো অবশ্যই ভিডিওগুলো পাবে। তো আমার একটাই কথা, তোমরা কিন্তু পড়ো, তোমাদের কিন্তু 4th সেমিস্টারের টাইম কিন্তু খুবই কম, ঠিক আছে? যদি রেগুলার ঠিকঠাক করে পড়ে নাও চাপ হবে না। এটা কিন্তু আবারও বলছি, যা যা করাচ্ছি করো, নিজেও প্র্যাকটিস করো। এই চ্যানেলটা করার কিন্তু একটাই উদ্দেশ্য, তোমরা যাতে ঠিকঠাক গাইডেন্স পাও, যাতে অঙ্কগুলো ঠিকঠাক করে করো, এটার জন্যই করা। কি বললাম বোঝা গেল? দেখো আমি কিন্তু চাইলে মানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ, এইসবের মাধ্যমে আরও অঙ্ক না, আমি এখানে অনেকগুলোই অঙ্ক করিয়ে দিচ্ছি এই কারণেই যে তোমরা কিন্তু এই একটা চ্যানেলের মাধ্যমে অনেকটা করে ফেলতে পারো, তোমার যাতে আরও অন্য কোথাও না যেতে হয়। কি বললাম বোঝা গেল? একই ছাদের তলায় যাতে সবটা পেয়ে যেতে পারো। তাই বারবার রিকোয়েস্ট করব, যেগুলো হচ্ছে লেখো, আমার সাথে সাথে করো, ঠিক হয়ে যাবে। অঙ্ক সাবজেক্টটা খুবই ইজি, তুই ঠিকঠাক করে কনসিস্টেন্সি ডিসিপ্লিন মেনটেন করে করতে পারো না, এর থেকে ভালো সাবজেক্ট কিন্তু হয় না, এটা আমি বলবো। হ্যাঁ ভালো, আর বাকি সাবজেক্টগুলো অবশ্যই ভালো, তাদেরকে আমি একবারও ছোটো করছি না, এরকম আর ভেবো না। কিন্তু ব্যাপারটা কী বলো তো, অঙ্কটা খুবই ভালো, যদি একটু ঠিকঠাক করে করা যায় খুব ভালো নাম্বার ওঠে, এতটা বলতে পারি। যাই হোক, তো অঙ্ক শুরু করছি। এইখানে আমি কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো সেটা আমি বলে দিচ্ছি। আমি এসএনদের ইনডেফিনিট ইন্টিগ্রেশন সেখান থেকে করাবো, তার সাথে মেথড অফ সাবস্টিটিউশন 6A যে এক্সারসাইজটা আছে সেই এক্সারসাইজের অঙ্কও করাবো। কারণ আমি তোমাদের বলেছি যে ইনডেফিনিট ইন্টিগ্রেশনে কিন্তু আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের কিছু কিছু অঙ্ক এসে গেছে, তো ওগুলো করাতে গেলে ফর্মুলা তোমাকে মুখস্থ করাতে হবে, সেটা তো ভালো নয়। তো যাই হোক, এই যে অঙ্কগুলো করাবো এখান থেকে কিন্তু এক্সামে আসে। যেরকম ফার্স্টেই একটা অঙ্ক আমি করে নেব, নাম্বার 2। কি বলেছে এখানে? অঙ্কটায় বলেছে cos x cos 2x cos 3x dx ইকুয়ালস টু নাম্বার 1। কি বলেছে এই অঙ্কটা? অ্যাকচুয়ালি এসএনতে নাম্বার 2তে আছে, এখানে তো নাম্বার 1ই হবে। এখানে এটাকে প্রুফ করতে বলেছে 1/4 x প্লাস sin 2x/2 প্লাস sin 4x/4 প্লাস sin 6x/6 প্লাস সি। কি বললাম বোঝা গেল? এইটা তোমাদের এখানে প্রুফ করতে বলেছে এই অঙ্কটা। এবার একটা কথা শোনো, অনেক সময় যে প্রুফ হিসাবেই দেবে এমন কিন্তু কথা নেই, ডাইরেক্ট সলভ করতে দিতে পারে। কি বললাম বোঝা গেল?
এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ট্রিগোনোমেট্রির ফর্মুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, কারণ তুমি তো এখানে প্রোডাক্ট থাকলে কোনো ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছি, অ্যান্সারটা হচ্ছে না, শেখায়নি। তাহলে এইখানে কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রির ফর্মুলা খুব বড় একটা ভূমিকা পালন করবে। বারবার বলছি ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলোকে করে নাও, দেখবে একদম ইজি, একদমই ইজি। অনেকে 11 হয়তো ট্রিগোনোমেট্রি ফর্মুলা করেছিলে কিন্তু ভুলে গেছো, বা অনেকে হয়তো 11 সেভাবে করোইনি। তাদেরকে একটাই কথা বলবো, অঙ্ক তোমাকে ট্রিগোনোমেট্রিতে যে সব 11গুলো করতে হবে, তারপরেই স্যার আমি 12-এর ইন্টিগ্রেশন বা অন্য কোনো চ্যাপ্টার করতে পারবো এমনটা কিন্তু নয়। যদি ফর্মুলাগুলো ঠিকঠাক করে মনে রাখো আর এই অঙ্কগুলোতেও অ্যাপ্লাই করো না, তাতেও কিন্তু হয়ে যাবে। আমি আবারও বলছি, 11-এর ফর্মুলাগুলো তোমার রেডি, তুমি এইখানে অ্যাপ্লাই করছো, দেখছো তাতেও হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? যাই হোক, তাহলে অঙ্কটা করি। আচ্ছা, তো দেখে নিলাম রেকর্ডিংটা চলছে কিনা। এই যে অঙ্কটা আছে, এটা কি করে করা যেতে পারে দেখো। এই জায়গাটায় আমাদের কাছে একটা ফর্মুলা আছে, যদি মনে করে থাকো, দেখো cos a cos b, ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে। বলবে স্যার cos a cos b তো ফর্মুলা হয় না, 2 cos a cos b ফর্মুলা। একদম ঠিক। এর ফর্মুলাটা কি হয়, ঠিক আছে, আমি জেনারেলি ধরে নিচ্ছি এ অ্যাঙ্গেলটা বি অ্যাঙ্গেলের থেকে বড়, ঠিক আছে। এবার তাহলে এটা হবেটা কি, দেখো তো এখানে আমরা লিখতে পারবো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাই না? cos cos থাকলে cos-এর প্লাসের ফর্মুলা হয়, ঠিক আছে, আর সাইন সাইন থাকলে cos-এর মাইনাসের ফর্মুলা হয়। তো যাই হোক, তাহলে এই জায়গাটায় কি করবো বলো তো, আমি এই জায়গাটায় একটা হাফ নেব, 2 cos 3x cos 2x, আর এই জায়গাটা হবে cos x dx। এবার আমি এই জায়গাটায় অ্যাপ্লাই করা শুরু করব। তাহলে এই জায়গাটা অ্যাপ্লাই যখন করব, তাহলে কি হবে, cos এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার মানে 5x প্লাস cos x ইন্টু cos x dx। তাহলে এবার কি হবে, হাফ cos 5x cos x dx প্লাস হাফ cos স্কোয়ার x dx এইটা। এবার দেখো এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এখানে তাই 1/2 করে 2 cos 5x cos x dx, আর এই জায়গাটাও হাফ ইন্টু হাফ করে 2 cos স্কোয়ার x dx। এই কথাটা আমি লিখলাম, ভালো কথা। তাহলে এই জায়গাটা 1/4, আর এইটা কি হবে, সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি, এই জায়গাটা আমি লিখতে পারি এটা প্লাস এটা, তার মানে এখানে হয়ে যাবে 6x প্লাস cos 4x dxটা লিখতে ভুলো না। এই জায়গাটা 1/4। এবার তোমরা বলো তো এটা কার ফর্মুলা? এটা কিন্তু গুণিতক কোণে বা মাল্টিপল অ্যাঙ্গেলসে পড়েছো। এটা হচ্ছে তোমার 1 প্লাস cos 2x এর ফর্মুলা, তাই তো? যাই হোক, তো তুমি চাইলে এটাকে এই ফর্মুলা দিয়েও করতে পারো, করে দেখবে। আচ্ছা, তো এইবার এটাকে আমরা একটু ভাঙিয়ে নেব, cos 6x dx প্লাস 1/4 cos 4x dx প্লাস 1/4 dx প্লাস 1/4 cos 2x dx। তাহলে কত হবে, 1/4 sin 6x by 6 প্লাস 1/4 sin 4x by 4 প্লাস 1/4x প্লাস 1/4 sin 2x by 2 প্লাস c। আশা করি বুঝে গেছো। দেখো এটা অ্যাকচুয়ালি cos mx এর ফর্মুলা, তো mx বাই m করতে হয় আমাদের। আচ্ছা, এবার দেখো প্রত্যেকটাতে একটা 1/4 কমন আছে, কমন নিয়ে নাও। তো কমন নিয়ে নিলে তো ফার্স্টে এখানে x লিখেছে, তারপর এই জায়গাটায় sin 2x/2 লিখেছে, তারপর sin 4x/4 লেখা আছে, তারপর sin 6x/6 প্লাস c। তোমার অঙ্ক শেষ। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এরপরে প্রবলেমটা দেখো, প্রবলেম নাম্বার 2 খুবই ভালো অঙ্ক। এখানে বলেছে sin x sin 2x sin 3x dx। এই অঙ্কটা এখানে প্রুফ হিসাবে আছে, কিন্তু আমি প্রুফ হিসাবে করাচ্ছি না,
আমি এমনি করাবো। এই অঙ্কটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি স্যারদের কাছে একটু হলেও বেশি ফেভারিট। কেন বলো তো? এই জায়গাটায় যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয় সেখানে স্টুডেন্টদের একটা ভুল হওয়ার চান্স থাকে। তো এরকম একটা অঙ্ক দিয়ে টেস্ট করে যে ফর্মুলাগুলো ঠিকঠাক করে রেডি আছে কিনা। যাই হোক, তো এটাকে শুরু করব। তোমরা দেখো তো, টু সাইনে সাইন বির কি ফর্মুলা ছিল? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, ঠিক তো? তাহলে শুরু করে দাও। তাহলে এই জায়গাটা হাফ টু সাইন থ্রি এক্স সাইন টু এক্স, আমি বড়ো অ্যাঙ্গেলগুলোকে আগে রাখছি। তার মানে সবসময় যে এরকম করতে হয় এরকম কোনো মানে নেই, ঠিক আছে? তুমি চাইলে ছোটো অ্যাঙ্গেল দিয়েও শুরু করতে পারো, কিচ্ছু যাবে আসবে না। যাই হোক, তো এই জায়গাটা হাফ, এই জায়গাটা আমাদের কত আসবে এটা দেখে নাও। তাহলে এখানে আসবে হচ্ছে কস এক্স মাইনাস কস ফাইভ এক্স, তারপর এখানে আসবে হচ্ছে সাইন এক্স ডিএক্স, এই জায়গাটা আসবে হাফ, এটা ইন্টু এটা, তার মানে এইখানে আসবে হচ্ছে সাইন এক্স কস এক্স ডিএক্স, আর এই জায়গাটা আসবে হচ্ছে হাফ, এই জায়গাটা আসবে হচ্ছে কস ফাইভ এক্স সাইন এক্স ডিএক্স। তো এই জায়গাটা 1/4, কেন 1/4 করলাম? বিকজ এখানে একটা 2 লাগবে, তার জন্য এখানে আমাকে আরও একটা হাফ লাগবে। এই হাফ তো আরেকটা 2 সাপ্লাই দিতে পারবে না, মানে এ তো অলরেডি একটা সাপ্লাই দিয়ে বসে আছে। মনে রাখবে কিন্তু যখন অনেকে এই জায়গাটা ভুল করে ফেলে, যখন মাল্টিপ্লিকেশন করে ভাঙছো তখন কিন্তু এই হাফটা দুটোর সঙ্গে লিখবে, ঠিক আছে? অনেকে এইখানে হাফ দেয়, এখানে হাফ দিতে ভুলে যায়, এমনটা যাতে না হয়। যাই হোক, তো এই জায়গাটা আমরা কি করব? তাহলে টু সাইন এক্স কস এক্স, এটা কার ফর্মুলা? এটা আশা করি সবাই বলতে পারবে। তাহলে এই জায়গাটাও 1/4 টু কস ফাইভ এক্স সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে এইটা হবে 1/4 সাইন টু এক্স ডিএক্স, এখানে 1/4, এইটা কার ফর্মুলা হবে? দেখো এইখানে অ্যাঙ্গেলটা কসের বড় আছে, তাই তো? তো এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু মনে করে দেখো। একটা ফর্মুলা তোমরা শিখেছো, আমি নিচে লিখছি, টু কসে সাইন বি, ঠিক আছে? আমি জেনারেলি যখন 11-এর অঙ্কগুলো করাই, আমি এমনভাবে এইভাবে শেখাই জেনারেলি, যে এই যে বড় অ্যাঙ্গেলটা যার সঙ্গে থাকবে সেটাকে আগে রাখো। তো এক্ষেত্রে বড় অ্যাঙ্গেলটা কার সঙ্গে আছে? কসের সাথে আছে, কসটাকে আমি আগে রেখেছি। তো যখন এই সাইন কস মিলেমিশে থাকে তখন সাইনের ফর্মুলা হয়, এটা তো ঠিক কথা। কিন্তু যদি কস মানে বড় অ্যাঙ্গেলটা কসের সাথে থাকে তাহলে মাইনাস হবে। মানে কীরকম আমি তোমাকে বলতে চাইছি, এরকম ধরো এখানে হবে সাইন এ প্লাস বি মাইনাস, এই মাইনাসটা হয় হচ্ছে যদি বড় অ্যাঙ্গেলটা কসের সাথে থাকে, এটা মনে রাখবে। তাহলে এই জায়গাটা করলে কত হবে? সাইন এ মাইনাস বি, ঠিক আছে? তো এটাকে অ্যাপ্লাই করে ফেলো। তাহলে এই জায়গাটা কত হবে? এই জায়গাটা হবে সাইন সিক্স এক্স মাইনাস সাইন ফোর এক্স, ব্র্যাকেট দিয়ে ডিএক্স লেখো। তাহলে এখন তুমি কি লিখতে পারবে? 1/4, এটা করলে কত হবে? মাইনাস কস টু এক্স বাই টু মাইনাস 1/4 সাইন সিক্স এক্স ডিএক্স, জায়গা না থাকার জন্য নিচে লিখছি। আর এই জায়গাটা করলে 1/4 মাইনাসে মাইনাসে, দেখো এই মাইনাস আর এই মাইনাস এই দুটো মিলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, মাথায় রেখো। তাহলে এই জায়গাটা করলে কত হবে? সাইন ফোর এক্স ডিএক্স। তাহলে এই জায়গাটা কি করবে? মাইনাস 1/8 কস টু এক্স। আচ্ছা এইভাবেই ছেড়ে দাও, কেন? আচ্ছা ঠিক আছে, করতে বলো, যায় আসে না। 4 দুগুণে 8, এই জায়গাটা করলে কত হবে? মাইনাস 1/4, এখানে মাইনাস হবে তো মাইনাসে মাইনাসে প্লাস, এই জায়গাটা হবে কস সিক্স এক্স বাই সিক্স। আচ্ছা, আর এই জায়গাটা হবে প্লাস 1/4, আর এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, তো মানে এই সাইডটা মাইনাস হয়ে যাবে। এই জায়গাটা করলে হবে হচ্ছে কস ফোর এক্স বাই ফোর প্লাস সি। কী বললাম বোঝা গেল? আচ্ছা, তো এই জায়গাটা মাইনাস 1/8 কস টু এক্স প্লাস 1/24 কস সিক্স এক্স মাইনাস 1/16 কস ফোর এক্স প্লাস সি হয়ে গেল। এতটা রাখলে এনাফ, ঠিক আছে? নেক্সট যে প্রবলেমটা, সেটা অবশ্যই এখান থেকে করা যাবে না এমনটা নয়, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে এসো সবাই, বা লিখে নিয়ে এসো তো আমার সাথে। দেখো যদি আমার সাথে লিখতে অসুবিধা হয়, কারণ আমি তো একটা ভিডিওতে যখন তুমি দেখবে লেখাটা হয়ে গিয়ে পরের ভিডিও চলে আসবে বা পরের পার্টে অঙ্কটা চলে আসবে,
তাই আমি বলবো আমার সাথে সাথে লিখতে পারলে ভালো, নইলে যতটা লিখতে পারছো ছেড়ে দিয়ে পরের অঙ্কটা লেখো, ক্লাস শেষের পর লিখে নেবে, তো তোমার একবার রিক্যাপ টাইপেরও হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আমি এটাকে মুছলাম। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে এই অঙ্কটা, নাম্বার 3, ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই √1 প্লাস sin x। এটা একটা ভালো অঙ্ক, ঠিক আছে। এটা কি করে করবে দেখো, তোমার যদি মনে থাকে আগের দিন আমি 1 প্লাস সাইড 2x দিয়ে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, এখানে 1 প্লাস সাইন এক্স দিয়ে শেখাবো। কি বললাম বোঝা গেল? দেখো 1 প্লাস, এই 1কে তুমি কি লিখতে পারবে, সাইন স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার এক্স বাই টু। আর এটাকে বলবে স্যার তুমি এক্স বাই টুতে ভাঙালে কেন? কেন ভাঙালাম ডিপেন্ড করা হচ্ছে এই সাইন এক্সের ওপরে। দেখো এই যে সাইন এক্সটা আমাদের আছে, তুমি যখন এটাকে সাবমাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণে ভাঙাবে তখন তুমি লিখবে 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, হ্যাঁ কি না? এই অ্যাঙ্গেলটা যেটাতে থাকবে সেই হিসাবেই কিন্তু এই অ্যাঙ্গেলটা থাকবে। কি বললাম বোঝা গেল? তাহলে এবার তুমি কসকে আগে লেখো, তাহলে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এর হোল স্কোয়ার। কেন? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, ছোটোবেলার ফর্মুলা। তো এই জায়গাটায় আমরা লিখতে পারি কস এক্স ডিএক্স, আর নিচে লিখে দেবো √ওভার কস এক্স বাই টু সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটা হয়ে যাবে কস এক্স ডিএক্স, আর এই জায়গাটা হয়ে যাবে স্কোয়ার আর স্কোয়ার রুটটা কেটে গিয়ে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, ঠিক তো? এখন দেখো তুমি আমাকে বলবে সেটা করে লাভটা কী হলো? লাভ অনেকটাই হয়েছে। এখানে আমরা একটু চেঞ্জ করব। কি করে বলো তো, এখানে ডিএক্সটা লিখছি, আর এই যে কস এক্স আছে এর একটা ফর্মুলা আছে সাবমাল্টিপল অ্যাঙ্গেলসের, কসে অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে এটা একটা। কি বলে? এটাকে লেখা যায় কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, হ্যাঁ কি না? এবার দেখো এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তো এটাকে আমরা লিখবো কস এক্স বাই টু সাইন এক্স বাই টু, আচ্ছা cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু, আর এটাকে আমরা লিখব cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। আর নিচে কি লিখব? নিচে আমরা লিখব cos x বাই টু সাইন এক্স বাই টু এইটা, আর এখানে dx। তো অবশ্যই হয়ে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে, পাশে তুমি লিখে দেবে নট ইজ ইকুয়ালস টু জিরো, এইটা এটা কাটলে এটা নট ইজ ইকুয়ালস টু জিরো। তো এইখানে তোমার পড়ে রইল cos x বাই টু ডিএক্স মাইনাস সাইন এক্স বাই টু ডিএক্স। এবার দেখো এইখানে কিন্তু ওখানে এম এক্স যেটা তুমি দেখেছো না, এখানে এম এর জায়গায় কিন্তু হাফ আছে, তাহলে এটা করলে হবে হচ্ছে সাইন এক্স বাই টু বাই হাফ, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস cos x বাই টু বাই হাফ, এটা প্লাস সি। তো হাফগুলো যদি উল্টে যায় একটা 2 কমন নিতে পারবে, তাহলে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস সি, এই অঙ্কটা। এবার এই অঙ্কটাকে একটু অন্যরকমভাবেও করা যায়, সেটাও দেখাই আমি তোমাদেরকে, করতে করতে মনে পড়লো, ঠিক আছে। অ্যানাদার প্রসেস কীরকম? সাপোজ দেখো এইখানে আমরা √1 প্লাস সাইন এক্সকে কী ধরতে পারি? জেড ধরে নাও, রুট ছাড়াও তুমি ধরতে পারো। আচ্ছা এটাকে লেখা যায় দেখো তো, 1 প্লাস সাইন এক্স ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার। বলবে হ্যাঁ স্যার লেখা যায়, অবশ্যই লেখা যায়। এবার তুমি নাও টেকিং ডিফারেন্সিয়াল। দেখো আমি একটা কথা বলি, আমি তো এখানে অঙ্ক করিয়ে দেবো, তারপরেও বাকি যে এসএনদের অঙ্কগুলো থাকবে নিজে থেকেই কিন্তু করবে। কি বললাম বোঝা গেল? তোমাদের চেষ্টায় কিন্তু তোমাদের কাছে ফিরে আসবে, এটা বলছি। এছাড়াও আমি পরবর্তীকালে যখন রিভিশন ক্লাস নেব বা অন্য ক্লাসগুলো হবে যখন, তখন আমি আবার এইগুলোকে অন্য বই থেকে, এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে অন্য বই থেকে আরও কিছু ভালো অঙ্ক করাবো, তোমাদের রিভিশন হতে পারে। যাই হোক, এবার দেখো টেকিং ডিফারেন্সিয়াল, যাতে অসুবিধা হচ্ছে আমি একবার বুঝিয়ে দিই। এইটুকুনি পার্ট দেখো কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে কত হয়?
জিরো। সাইন এক্সকে এক্সের রেসপেক্টে, যেটা যার ফাংশন তাকে তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, করলে কত হবে কস এক্স। ডিফারেন্সিয়েশন কমপ্লিট। কার ফাংশন ছিল এটা? কার ফাংশন ছিল? কনস্ট্যান্ট তো জিরো হয়ে গেছে, ও আর দেখার দরকার নেই। তো সাইন এক্স এক্সের ফাংশন, তো ডিএক্স লিখে দাও। এটা কার ফাংশন? জেড এর। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? জেড এর রেসপেক্টে 2z কমপ্লিট। এবার কি লিখে দাও? ডিজেড। কি বললাম বোঝা গেল? দেখো এটা আমি কেন করলাম বলো তো? এই দেখো আমাদের cos x dxটা ম্যাচ হয়ে যাচ্ছে কার সাথে? 2z dz এর সাথে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এই অঙ্কটাকে লিখে দেব হচ্ছে cos x এর জায়গায় 2z dz, আর এইটাকে কি লিখে দেবো? z। এটা আর এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 2dz। ঠিক আছে, তো এটা করলে হবে হচ্ছে 2z প্লাস সি। তো 2zটা কি ধরেছিলাম? 1 প্লাস সাইন এক্স প্লাস সি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা তো সেম আসলো না। অ্যাকচুয়ালি সেমই এসছে। ঠিক আছে, দেখো তো কীরকমভাবে এটাকে আমরা লিখতে পারি। এই 1 প্লাস সাইন এক্সটাকে আমরা তো লিখতেই পারি। দেখো তো cos x/2 প্লাস সাইন x/2 হোল স্কোয়ার প্লাস সি। তো এটাকে করলে কত হবে? 2 তো বাইরে আছে, স্কোয়ার আর স্কোয়ার রুটটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে cos x/2 প্লাস সাইন x/2 প্লাস সি। ঠিক আছে, এ নাও অঙ্কটাকে তুমি এইভাবে করতে পারো। এবার এটা দেখার পর অনেকের মনে হবে যে স্যার এটা তো খুবই সোজা, এইভাবে করলেই হয়। এটা তোমার ব্যাপার, তুমি তোমার মনের মতো ইচ্ছা দিয়ে অঙ্ক করবে। এক্ষেত্রে আমি কেউ বলার নই। আমার দুটো প্রসেস এখন করার ছিল, আমি করে দিলাম। এবার তোমাদের যেটা ভালো লাগে সেটা, পরীক্ষার সময় তোমার কোনটা মনে পড়ে সেটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে। কারো পরীক্ষার সময় এই প্রসেসটা মনে পড়লো, হ্যাঁ অনেকের পড়বে না, অনেকে হয়তো বলছে এটা মনে পড়বে না, তো সেটা আলাদা ব্যাপার। যদি এই প্রসেসটা মনে পড়ে এই প্রসেসে করবে। ঠিক আছে, এটা কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন, এটা কিন্তু ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, দেখো তো এইখানে ট্রিগোনোমেট্রিটাই এখান থেকে নিয়ে এতটা অবধি এসছে, তারপরে এই এক লাইনে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এইখানে তো প্রথম লাইন থেকেই হয়ে গেছে সাবস্টিটিউশন করে। তো ট্রিগোনোমেট্রি যেরকম ইম্পর্টেন্ট, সাবস্টিটিউশনও ইম্পর্টেন্ট। তাই যেটা মনে না পড়ে তখন কি করবে? কি বললাম বোঝা গেল? নেক্সট, তো সবাই লিখে নিয়েছো বা স্ক্রিনশট তুলে নাও, আমি নেক্সট অঙ্কে যাব। তুলে নিয়েছো? আচ্ছা, তো নেক্সট যে প্রবলেমটা আমরা করব, খুবই ভালো অঙ্ক, 2 মার্কসে দেয়। কই কত নাম্বার ছিল গো, ভুলে গেছি, আই গেস 4 নাম্বার হবে। তো এই যে অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক। এখানে বলছে, এই অঙ্কটায় আমাদের বলছে, চশমা পড়তে হবে মনে হচ্ছে। এখানে বলেছে cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা, আর এই জায়গাটায় আছে হচ্ছে dx এইটা। আচ্ছা, এই অঙ্কটা খুব বেশি বড় হবে না, ছোট অঙ্কই হবে। তাহলে এর পরের অঙ্কটাও আমি পাশে লিখে নিই, নাম্বার 5। বারবার দেখতে হবে না। তাহলে এই জায়গাটা করলে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই, আচ্ছা 1 মাইনাস cos x dx। এই অঙ্কটা ইম্পর্টেন্ট এক্সামের পারপাসে। এটা আর এর পরের অঙ্কটা, এটা এসএনদে আছে, ওরা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এখানে 6 নাম্বারটাও লিখে রাখি, এর পরেই করতে হবে। এখানে কি বলেছে? সাইন টু দি পাওয়ার 8x কস টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এইটা দেওয়া আছে dx। আর এটাকে তোমাকে দেখাতে হবে মাইনাস হাফ সাইন 2x প্লাস সি। এটাকেও দেখাতে, প্রুফ করতে বলেছে, আমি এভাবেই দিলাম। প্রুফ করলাম না, আমরা এমনি অঙ্ক করে দেবো। ঠিক আছে, এই অঙ্কটা। আচ্ছা, এই যে 3টে অঙ্ক আছে, দেখো এই অঙ্কটাকে তোমার মনে হতেই পারে যে স্যার এইটাকে আমি একটা কাজ করি, সামেশন মাল্টিপ্লিকেশন, যোগফল গুণফলে করি, কিন্তু না অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে, ঘেটে যাবে। দেখো এই অঙ্কটাকে একটু চেনার উপায়, কিছু কিছু অঙ্ক তোমাকে চেনা শিখতে হবে, অনেক টাইপ আছে। এখন দেখো আমি তোমাকে বিজ্ঞর মতো জ্ঞান দিতেই পারি যে দেখো এতগুলো প্র্যাকটিস করে যাও, এই করে যাও। হ্যাঁ, প্র্যাকটিস তুমি অবশ্যই করবে, তারপরেও তোমাকে কিছু কিছু অঙ্ক চেনা শিখতে হবে। কি বললাম বোঝা গেলো? তোমার সিলেবাসটা অনেকটা বেশি,
আর টাইমটা কিন্তু অনেকটা কম। আমার পক্ষে বলা সুবিধা, কারণ আমি এত বছর ধরে অঙ্ক করে আসছি, আমি এগুলো দেখেই বুঝে যাব। ঠিক আছে, অন্য অঙ্ক দিলে এই অঙ্কটার কনসেপ্ট আর নিজের যে এক্সপিরিয়েন্স যেটা গেন করেছি আমি, সেটা দিয়ে কিন্তু করে ফেলতে পারবো। কিন্তু তোমাদের কাছে কিন্তু ব্যাপারটা অনেকটাই নতুন। যারা হ্যাঁ অন্য জয়েন্টের জন্য পড়ছো বা আগে এগুলো করেছো, তারা হয়তো অনেকটাই এগিয়ে আছে, এটা ঠিক কথা। কিন্তু যারা এগুলো করোনি, তাদের কথাটাও তো আমাকে মাথায় রেখে পড়াতে হবে। তাই এগুলো বলবো, কিছু কিছু অঙ্ক তোমাদের চেনা শিখতে হবে, মুখস্থ করতে হবে বলছি না, চেনা শিখতে হবে বলছি। ভালো করে বুঝবে দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এবার দেখো এইখানে যে cos 2x আছে আর cos 2 আলফা আছে, এখানে দেখো ইন্টিগ্রেশনের ভেরিয়েবলটাকে মানে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, এক্স এর রেসপেক্টে স্যার ইন্টিগ্রেশন করছি, তাই তো। তো এই জায়গাটায় আমাদের কিন্তু আলফাটা এসে কনস্ট্যান্ট ট্রিট হবে। এবার দেখো আমি এই জায়গাটা করতে পারি, এই 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, কেন cos 2x মানে তো তাই হয়, মাল্টিপল অ্যাঙ্গেল গুণিতক কোণে শিখেছো। এটা কেন করলাম, দেখো অ্যাঙ্গেলটা এটার সঙ্গে ম্যাচ হবে। এবার এই জায়গায় লিখতে পারি 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, আর নিচে হবে cos আলফা, এই জায়গাটা আলফা হবে। আর এই জায়গাটা করলে কত হবে, অবভিয়াসলি আলফা হবে, এক্স তো হবে না, জিরো হয়ে যাবে, আনডিফাইন্ড। তাহলে এই জায়গাটা এটা, এই জায়গাটা ডিএক্স। যাই হোক, তাহলে এই জায়গাটা 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, 2 cos স্কোয়ার আলফা প্লাস 1, আর এই জায়গাটা হবে হচ্ছে cos আলফা cos এক্স। দেখো এটা এটা কেটে গেল, 2 কমন নিয়ে বাইরে পাঠাও, 2 তো কনস্ট্যান্ট। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পাবে, cos এক্স cos আলফা, cos এক্স cos আলফা, এই জায়গাটা cos এক্স cos আলফা dx। তো এটা এটা কেটে যাবে, পাশে লিখে দেবে নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কাছে কি পড়ে রইল, 2 cos x dx প্লাস 2 cos আলফা dx। এইমাত্র বললাম আলফা এজ আ কনস্ট্যান্ট ট্রিট হবে, তাহলে cos আলফাও কনস্ট্যান্ট হয়। তাহলে এই জায়গাটা আসবে হচ্ছে 2 sin x প্লাস 2 cos আলফা ইন্টু এক্স প্লাস সি। একসঙ্গে লিখলে মনে হবে এক্স আলফা একই সাথে আছে, ওই জন্য ব্র্যাকেটে লিখেছি। আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 5, ইম্পর্টেন্ট প্রবলেম। cos এক্স cos 2x আর এই জায়গাটা 1 মাইনাস cos এক্স dx। ঠিক আছে, দেখে নি রেকর্ডিংটা হচ্ছে কিনা, একদম হচ্ছে। চলো, তো এই যে অঙ্কটা আছে এটা খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। কি বললাম বোঝা গেল? কেন, দেখো এইখানেও তোমাদের মনে হবে, তুমি চাইলে এই জায়গাটায় সামেশন মাল্টিপ্লিকেশন যোগফল গুণফল করে দেখতে পারো। দেখো আমি যখন তোমাদের বয়সে ছিলাম আমিও কিন্তু করে করে দেখতাম, হতো না, ঠিক আছে, তখন আরেক অন্যভাবে চেষ্টা করতাম। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হাতে যে তোমরা কতটা এফর্ট দিচ্ছ। যাই হোক, এই জায়গাটায় এই ওয়ানটা এসে গেছে না, এই জায়গাটা নিয়ে একটু ভাবতে হবে। এখানে অনেক রকম ফর্মুলা ইউজ করা যেতে পারে, আমি তোমাকে বলি এই ফর্মুলাটা ইউজ করো। তোমাদের এখন মনে হচ্ছে স্যার যদি এটা দিয়ে ভাগ করতে পারতাম বা কোনোভাবে যদি এটা কেটে যেত স্যার, যেরকম এখানে কেটে গেল স্যার, তো সুবিধা হতো না, কাটতে পারলে সবারই ভালো লাগে। যাই হোক, তো এটা করতে পারলে ভালোই হতো। তো আমি এমনভাবে জিনিসটাকে সাজাবো যাতে এটা কেটে যায়, এটা হবে উদ্দেশ্য। যদি না কাটে তখন অন্য কিছু ভাববো, আগে দেখি কাটে কিনা। তো এই জায়গাটায় আমি লিখবো cos x, এর এই জায়গাটায় আমার কসকেই চাই, কারণ সাইন হলে তো হবে না, নিজে তো সাইন নেই। তাহলে কি করি, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 লিখি, আর নিচে লিখি 1 মাইনাস cos x dx। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তো এই জায়গাটায় কি করা যাবে, তো এই জায়গাটায় হবে হচ্ছে cos x 2 cos স্কোয়ার এক্স প্লাস 1 dx, আর এই জায়গাটা হবে 1 মাইনাস cos x। চলবে? একদম চলবে। এবার তুমি একটা জিনিস দেখো, এইটাকে না আমি একটু এইভাবে লিখব, দেখো তো, 2 cos স্কোয়ার এক্স মাইনাস cos x মাইনাস 1, আর এই জায়গাটা লিখছি cos x মাইনাস 1, ওপর নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এটাকে এখানেও করা যায়, আমি এখানে করছি, রাফে করতে পারো, খুব একটা অসুবিধা হবে না এর জন্য।
টু কস স্কোয়ার এক্স টু মাইনাস ওয়ান কস এক্স মাইনাস ওয়ান লেখা যায়। দেখো মিডিলটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। দেখো এটা ইন্টু এটা করলে 2 হয়, মাঝখানে মাইনাস আছে তো 2 মাইনাস 1 করে আমাদের এটা চলে আসবে। তো এই জায়গাটায় টু কস স্কোয়ার এক্স টু কস এক্স প্লাস কস এক্স মাইনাস ওয়ান, এই জায়গাটায় টু কস এক্সকে যদি কমন নাও, এই জায়গাটা কস এক্স মাইনাস ওয়ান, আর এই জায়গাটা প্লাস ওয়ানকে কমন নিলে কস এক্স মাইনাস ওয়ান, তার আমাদের এই জায়গাটা কস এক্স মাইনাস ওয়ান আর টু কস এক্স প্লাস ওয়ান হবে। তাহলে এই জায়গাটা আসবে হচ্ছে কস এক্স প্লাস নয় মাইনাস ওয়ান আর টু কস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কস এক্স মাইনাস ওয়ান, এটা কেটে যাবে ডিএক্স। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? দেখো অঙ্ক সাবজেক্টে এরকমই না, তোমাকে নিজে হাতে প্র্যাকটিস করে করেই কিন্তু পারফেকশান আনতে হবে। আমি থিওরি পড়ালাম, 3-4টা অঙ্ক পড়ালাম, কোনো লাভ নেই। অঙ্ক সাবজেক্টে অঙ্ক হাতেই করতে হয়। ঠিক আছে, ওই নোট দিয়ে বা বইতে এক্সাম্পল উল্টে দেখে কোনো লাভ নেই। হ্যাঁ, এক্সাম্পল দেখলে তারপর সেটাকে না দেখে করলে ওটা একটা লাভ, ওটাতে লাভ হয়। কিন্তু তুমি ধরো কোনো একটা চ্যাপ্টারে থিওরি পড়ে ফেললে, এক্সাম্পল লিখে ফেললে, চ্যাপ্টারটা শিখে ফেলেছো, একদমই হবে না। তোমাকে নিজে হাতে অঙ্ক করতে হবে। এখন তোমরা যে আমার থেকে ভিডিওগুলো দেখছো, এগুলোও তুমি যদি একটা ভালো করে ক্লাসের মতো ফলো করো তাহলে কিন্তু হবে। তাহলে ক্যাজুয়ালি যেরকম ইউটিউবে ভিডিও দেখো বা হয়তো ফেসবুকে স্ক্রোল করে যাও বা ইনস্টাতে স্ক্রোল করে যাও, ওইভাবে করলে হবে না। যদি ঠিকঠাক করে এগুলোকে ফলো করো, দেখবে চ্যাপ্টারের কনসেপ্টটা কিন্তু ভালো করে হয়ে যাবে, এটা গ্যারেন্টি আমার। ঠিক আছে, কিন্তু যদি এগুলোকে ক্যাজুয়ালি দেখো না, জীবনে সব জায়গায় তো ক্যাজুয়ালি দেখলে হয় না, তো তাহলে কিন্তু হবে না। কি বললাম বোঝা গেল? স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করি। ও এখনও তো আমাদের অঙ্কটা পুরোই হয়নি। দেখো তাহলে এই জায়গাটা করলে কত হবে, দেখো টু বেরিয়ে যাবে কস এক্স ডিএক্স প্লাস ডিএক্স, এই ওয়ানটাকে তো আর লেখার দরকার নেই। এটা করলে হবে হচ্ছে টু সাইন এক্স প্লাস এক্স প্লাস সি। কী বললাম বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে এই অঙ্কটা আমরা করব, খুবই ভালো অঙ্ক, তো আশা করি লিখে নিয়েছো। মুছলাম। আচ্ছা, তো বোর্ডে অঙ্ক করে কিন্তু একটা ফিল আছে। আমি স্মার্ট বোর্ডেও পড়িয়েছি, কিন্তু স্মার্ট বোর্ডে হ্যাঁ ফিল নেই এমনটা নয়, কিন্তু একটা স্মুথ মার্কার হবে। চকও ভালো, কিন্তু চকটা একটু রাফ, তার থেকে মার্কার এরকম একটা বোর্ড হবে, একদম স্মুথ যাবে। যাই হোক, স্মার্ট বোর্ডে একটু একটু গ্লিচ হয় মাঝে মাঝে। এবার এই অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটাকে খুবই ভালো অঙ্ক এটাও, কিন্তু এটা জানো তো অনেকে মুখে মুখেও করে ফেলতে পারে। এছাড়া এই অঙ্কটাকে অনেক সময় শর্ট কোশ্চেনও 2 মার্কসে দেয়, বলবে স্যার হ্যাঁ এত বড় অঙ্ক 2 মার্কসে বা 1 মার্কসে, হ্যাঁ এই অঙ্কটা যা ডিজার্ভ করে তাই তো দেবে, তাই না? এবার দেখো এটাকে আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4x তার স্কোয়ার কস টু দি পাওয়ার 4x তার স্কোয়ার, আর এই জায়গাটা হবে হচ্ছে ডিএক্স, আর এই জায়গাটা হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তো এই জায়গাটায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো কী হবে গো ভাই, সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x, আর এই জায়গাটা হবে সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x ডিএক্স, আর এই জায়গাটা কি হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। কী বললাম বোঝা গেল? এবার আমি প্রচুর ছেলেমেয়েকে দেখেছি যারা হয়তো পরীক্ষার সময় একই একটা প্রেশার থেকে তারপর থেকে তাড়াহুড়ো এই জায়গাটা 1 লিখে দেয়, ব্যাস গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হবে, অন্য পাওয়ারে কিন্তু 1 বলেনি, তাই না? তাহলে এখানে কিন্তু 1 লিখবে না। এইটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভাঙাবো, তো এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার উইদিন সেকেন্ড ব্র্যাকেট। আর এটাকে কি লিখতে পারি, এটাকে একটু কী বলবো মুখে মুখেই করে ফেলি, তো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এই জায়গাটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর নিচে কি লিখবো, নিচে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হবে। আচ্ছা, এই জায়গাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুখানা ফর্মুলা হয়, কিন্তু আমি প্লাসেরটা ইউজ করবো, অবভিয়াস, কেন, এটা 1 হয়ে যাবে, তাই এটাকে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস 2
সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এটা হয়ে যাবে তোমার, আছে এখানে একটা মাইনাস কমন নিই, এখান থেকে মাইনাস কমন নিয়ে বাইরে একটা মাইনাস লিখি, ঠিক আছে। আর এই জায়গাটা করে দিই হচ্ছে 1, আর নিচে কত আছে 1 মাইনাস 2। আচ্ছা ঠিক আছে, কথা বলতে বলতে এটা ভুল করে দিলাম। এই জায়গাটায় একটু জিনিস ঠিকঠাক করতে হবে, তোমরা তো বললে না এটা কীভাবে, এটা তোমরা বলবে কি অনলাইনে দেখছো, তো এটা করলে কি হবে, এখানে একটা স্কোয়ার হবে আর এই জায়গাটা মাইনাস হবে, আর এটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে রাখবে, আর এই জায়গাটায় মাইনাস কমন নিয়েছো, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটা হয়ে যাবে 1, তাহলে এই জায়গাটা হবে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তো এইটা কি হবে গো, এইটা একটু যদি দেখো, এইটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হবে। এইটা কত হবে, এই জায়গাটা হবে হচ্ছে cos 2x dx, এখানেও লিখিনি এখানেও লিখিনি, আচ্ছা লিখে দিলাম। আর এই জায়গাটা কত হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা কেটে যাবে dx মাইনাস cos 2x dx, এই জায়গাটা মাইনাস সাইন 2x বাই 2 প্লাস c। তোমার অঙ্ক শেষ। কি বললাম বোঝা গেল? লিখে নাও, স্ক্রিনশট তুলে নাও, যা ভালো বোঝো। আমরা এখন এই দুটো অঙ্ক করে নেব। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সামে দেয়, এটাও খুব ভালো অঙ্ক। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটায় কিন্তু অ্যাঙ্গেলগুলো সেম নেই, ঠিক আছে। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে এই জায়গাটায় 1 মাইনাস কস 3x থাকলে তাও না একটা জিনিস ভেবে দেখা যেত, কিন্তু আসে হচ্ছে 2, ব্যাস ঝামেলা করে দিয়েছে। তো এই অঙ্কটাকে কি করে করা যায়, এই অঙ্কটা একটা খুব ক্লাসিক অঙ্ক, ঠিক আছে, এটাকে একটু মনে রাখবে, মুখস্থ করবে না কিন্তু মনে রাখবে অঙ্কটাকে, ঠিক আছে, অঙ্কটা একটু চিনে রাখবে। তোমাদের এসএনদেতে এইটা দীর্ঘর অঙ্ক, ঠিক আছে, আমার বইটাতে একটু পুরনো, ফলে আমি নাম্বারটা বলতে পারি যে না মেলে, তো যাই হোক এটা খুবই ভালো অঙ্ক। এটা কিন্তু অন্য প্রত্যেকটা বই এমএল আগরওয়াল আর.ডি. শর্মা যে বই করো না কেন একটা বই করলেই হলো ঠিকঠাকভাবে, তো এখানেও কিন্তু এই অঙ্কটা আছে, ঠিক আছে। এরকম টাইপের এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে। এই অঙ্কটার মেন ক্যাচটা হচ্ছে এই 1 মাইনাস 2 cos 3x, এইটা কি বললাম বোঝা গেল। এইখানে cos 3x আছে, তো তাই আমি নিউমারেটর ডিনোমিনেটরকে সাইন 3x দিয়ে মাল্টিপ্লাই করব, cos 5x cos 4x, আর এইখানে লিখব 1 মাইনাস 2 সাইন 3x, একদমই নয়, এইখানে কত আসবে সাইন 3x মাইনাস 2 সাইন 3x cos 3x dx, পাশে লিখে দিতে হবে লব ও হরকে সাইন 3x দিয়ে গুণ করে পাই, অথবা মাল্টিপ্লাইং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই সাইন 3x করে দিলাম। এবার একটা জিনিস করি, এই সাইন 3xটাকে এইভাবে রাখি, এইটাকে নিয়ে কিছু একটা ভাবি। বলবে স্যার এটা তুমি ওপরে মাল্টিপ্লাই না করেও করতে পারতে, দেখো এটা করার কারণ আছে। এই জায়গাটা cos a প্লাস cos b ফর্মুলা, এটা কি হয় 2 cos 5x প্লাস 4x বাই 2 cos 5x মাইনাস 4x বাই 2 dx, আর নিচে সাইন 3x, আর এই জায়গাটা সাইন 6x। আচ্ছা এই জায়গাটা আমরা লিখি সাইন 3x, এই জায়গাটা আমরা লিখি 2 cos 9x বাই 2 cos x বাই 2 dx। আচ্ছা এবার এই জায়গাটায় আমি আবার সামেশন মাল্টিপ্লিকেশনের ফর্মুলা অ্যাপ্লাই করবো। তো কী করতে পারি, 2, দেখো মাইনাস থাকলে কিন্তু কসটাকে লিখতে হবে, সাইনটা আগে লিখতে হবে, তাহলে কিন্তু সাইনটা একটু চেঞ্জ করতে হবে, তোমরা জানো 11-এ পড়েছো। তাহলে এই জায়গাটা আমি কসকে আগে লিখি
3x+6x/2, আমি ডাইরেক্ট করে দিই। এটা করলে হবে হচ্ছে 9x/2, আর এই জায়গাটা হবে হচ্ছে সাইন, দেখো এই জায়গাটা যখন তুমি করবে এটা মাইনাস এটা হয়, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে -3x/2। এই মাইনাসটাকে সাইন বাইরে বার করে দেবে, তো এই জায়গাটা মাইনাসটাকে মুছে দিলাম। এবার দেখো এইটার সাথে এইটা কেটে গেল, বলবো স্যার খুব ভালো কথা। এটার সাথে এটাও কেটে গেল, কিন্তু এইগুলো কাটলো না। তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো ভাই, এটা কিন্তু কাটবে। কি করে কাটবে বলো তো? এই জায়গাটা লেখো 2 sin x/2 cos x/2, এইটা, আর পাশে কে পড়ে আছে cos x/2 dx, আর নিচে কে পড়ে আছে, সরি এখানে 3 হবে, এখানেও 3 হবে, ঠিক আছে? এটা কিন্তু অংশকোণে ভাঙালে, সাইন 3x এর ফর্মুলা আছে ওটা দিয়ে না ভাঙিয়ে তুমি এই জায়গাটা আরেকটা যে ফর্মুলা আছে অংশকোণে সেটা দিয়ে ভাঙিয়েছো, তাহলে এই জায়গাটা কত হবে 3x/2, ঠিক আছে? এটাকে কিন্তু আমি এটা দেখে বুঝতে পারলাম এটাকে ভাঙাতে হবে, আর এই জিনিসটাকে এইটাতে আনার জন্য আমি ওপর নিচে সাইন 3x দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। তো যাই হোক, তাহলে এটা আর এটা কেটে গেল, ভালো কথা। তাহলে পরে কি রইল 2 cos 3x/2 cos x/2। এবার দেখো এখানে কি লিখবো, cos a cos b এর ফর্মুলা, সেটা কত হয় cos a প্লাস b, তাহলে এটা প্লাস এটা 4x/2, তার মানে 2x, ক্লিয়ার, প্লাস এটা মাইনাস এটা, তার মানে cos x dx, তাহলে এই জায়গাটা cos 2x dx, cos x dx, তাহলে এই জায়গাটা আমাদের কাছে আসবে হচ্ছে sin 2x/2, আর এই জায়গাটা আসবে sin x প্লাস c। অঙ্ক শেষ, ঠিক আছে? এরপরে নেক্সট যে অঙ্কটা আছে সেটাও খুবই ভালো অঙ্ক। কি বলছে, আচ্ছা cos টু দি পাওয়ার 4x আর নিচে আসছে sin স্কোয়ার x। তো অনেকের মনে হতে পারে স্যার এই জায়গাটায় 1 - cos স্কোয়ার লিখি, তারপরে কি করে করবে, বা এই জায়গাটা মনে হতে পারে স্যার এই জায়গাটা cos কিউব cos x এ লিখি, sin x কে z ধরে নিই। আচ্ছা ওটা একটু করে দেখতে হবে, ওটা নিয়ে 2-3 লাইন হয়তো এগোনো যাবে, তারপরে আমাকে ভাবতে হবে আবার। তাহলে এটা কি করে করা যেতে পারে? আপাতত এরকম অঙ্কগুলোকে না তুমি দেখতে হবে, কোথায় দেখতে হবে, এরকম আরও অনেক অঙ্ক আছে, মানে এদের দলের লোকেরা আরও আছে। যখন তোমরা স্পেশাল পার্শিয়াল ফ্র্যাকশনটা করবে, ঠিক আছে, মানে যদি এসএন দিয়ে ফলো করে থাকো, বাই পার্টস যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, তার পরের যে চ্যাপ্টারটা আছে, মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টারটাতে এরকম টাইপের আরও অনেক অঙ্ক দেখতে পাবে। যাই হোক, তাহলে এই জায়গাটা আমরা এটাকে লিখতে পারি, দেখো তো এরকমভাবে cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার, নিচে লিখতে পারি sin স্কোয়ার এক্স। কেন লিখলাম এখনই বোঝাচ্ছি। এটাকে লিখতে পারি 1 - sin স্কোয়ার এক্স, আর এই জায়গাটায় sin স্কোয়ার এক্স একদম লিখতে পারি। এটাকে লিখতে পারি 1 - 2 sin স্কোয়ার এক্স sin টু দি পাওয়ার 4x, আর নিচে sin স্কোয়ার এক্স একদম পারি। এবার দেখো 1 / sin স্কোয়ার এক্স হবে হচ্ছে cosec স্কোয়ার এক্স dx। আচ্ছা এটা 2 হয়ে বেরিয়ে যাবে dx, আর এইখানে sin স্কোয়ার এক্স dx হবে, কিন্তু sin স্কোয়ার এক্সের তো ইন্টিগ্রেশনের ফর্মুলা তুমি জানো না, তাহলে এই জায়গাটা কি করবে, হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করবে, এটা হয়ে যাবে -cot x - 2x হাফ 1 - cos 2x dx। আচ্ছা এবার এই জায়গাটায় cot x 2x হাফ ডাইরেক্ট করে দিচ্ছি, x আসবে প্লাসে মাইনাসে মাইনাস হবে sin 2x/2 প্লাস c হবে। তোমার অঙ্ক শেষ, ঠিক আছে? ওকে, তো এটা ছিল অঙ্ক। এরপরে আমরা 6 এক্সারসাইজে চলে যাব। 6 এক্সারসাইজেরও অনেকগুলো অঙ্ক করাবো, তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আর তোমাদের যা সমস্যা হবে প্লিজ কমেন্ট সেকশানে বলবে, ঠিক আছে? এতদিন বলিনি, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, আমার অনেকটা হেল্প হবে এটাতে, ঠিক আছে?